স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এক যুগ আগে আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করেছিল তার কিছু অংশ বাতিল করেছে হাইকোর্ট। এর ফলে ১৩ বছর পর ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরছে সংবিধান সংশোধনের জন্য গণভোটের বিধানও। তবে জাতির জনক ও ৭ই মার্চ সহ কয়েকটি ধারা সংসদের জন্য রেখে দিয়েছে আদালত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৩টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ২০০৮ সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে ২০১১ সালের ১০ই মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় সুপ্রিম কোর্ট। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ৩টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন শেখ হাসিনা। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ১৮ই আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সহ ৫ বিশিষ্ট নাগরিক। এই রিটের রুলের শুনানিতে বিএনপি, জামায়াত সহ ১৫ দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানি করেন। তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জোরালো যুক্তিতর্ক তুলে ধরেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ রায় ঘোষণা শুরু করে। টানা ২ ঘণ্টা রায়ের বিস্তারিত তুলে ধরা হয়। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপের বিধান বাতিল করা হয়, ফিরিয়ে আনা হয় গণভোট। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের একটা মূল কাঠামো। এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। রায়কে ঐতিহাসিক বলে সন্তুষ্টি প্রকাশ করেন রিটকারী বদিউল আলম মজুমদার। চরম প্রতিকূল অবস্থাতেও নাগরিকের পক্ষে আমরা লড়েছি, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে, এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। তো আমি আনন্দিত। আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার বহাল করা যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। রায়ের পর্যবেক্ষণে জানানো হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়। গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। এখন শুধু আপিল বিভাগের রায়ের রিভিউ নিষ্পত্তির অপেক্ষা। সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় খুশি বিএনপি ও জামায়াতে ইসলামী। এ বিষয়ে দ্বিমত নেই জাতীয় পার্টিরও। এখন অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির আশা দেখছে দলগুলো। বিএনপি বলছে অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে ১ বছরেই নির্বাচন করা সম্ভব। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বাতিল হয়ে গেল দলীয় সরকারের অধীনে সংসদের নির্বাচনের বিধান। হাইকোর্টের এই রায়ে বিএনপি খুশি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি তাদের। বিজ্ঞ হাইকোর্ট যে রায় দিয়েছে এর প্রেক্ষাপটে তাদের পক্ষে সহজ হয়ে গেছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এদেশে অনুষ্ঠান করা। ১ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব, তাই অতি দ্রুত এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশা করি। আর জাতীয় পার্টি জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়া জরুরি ছিল। মঙ্গলবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন দলের চেয়ারম্যান। এটা শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, এখানে আরো কিছু ব্যবস্থা আছে। হিউম্যান রাইটস 1/3 কে একেবারে অপরিবর্তনীয় করা হয়েছিল, ওটা ঠিক না। এগুলো বাতিল হয়েছে, আমরা এর সাথে একমত আছি, আমাদের কোনো আপত্তির কারণ নেই। জামায়াতে ইসলামের প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আখন্দ বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে জনগণের হারানো ভোটাধিকার এবং নির্বাচনের ব্যবস্থা পুনর্বহাল হলো। কেয়ারটেকার সরকার ব্যবস্থা যদি বহাল থাকতো তাহলে নির্বাচনের নামে এত বড় প্রহসন জাতির সামনে তারা করতে পারতো না। আজকে আদালতে পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের হারানো যে ভোটাধিকার এবং নির্বাচন ব্যবস্থা সেটা আবার পুনর্বহাল হলো।
দলগুলোর প্রত্যাশা এই রায়ের পর নির্বিঘ্নে জনগণ ভোট দিতে পারবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার পরিস্থিতির সৃষ্টি হবে। মেহের বনি, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 2026 সালের 30 জুনের মধ্যে আয়োজন হতে পারে ভোট। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। সরকারের কাজ নির্বাচনের আয়োজনে সহযোগিতা করা। তিনি বলেন, নির্বাচন যেন সুষ্ঠু হয় এজন্য রাজনৈতিক দলগুলোর দাবি রয়েছে। এর আগে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছিল, মানুষ ভোট দিতে পারেনি। সব সংস্কার কমিশন রিপোর্ট দিলে তারপর জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হবে। নির্বাচনের প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। আর এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর। বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ বা নির্বাচন একেবারে নির্দিষ্ট কবে হবে, কবে মনোনয়নপত্র দাখিল হবে, এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে ফ্যাসিলিটেট করা। এদিকে যে কোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত আছে নির্বাচন কমিশন। কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি আরও বলেন, প্রয়োজনে ভোটার তালিকা আইন পরিবর্তন করা হবে। সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারে সেজন্য আইনবিধিতে পরিবর্তন আনা হবে। এখানে কমিশনের কোনো এজেন্ডা নেই বলেও জানান সিইসি। রাজনৈতিক দলগুলোই প্রধান অংশীজন। আওয়ামী লীগের নির্বাচনে আসা না আসা রাজনৈতিক ফয়সালার বিষয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বিএনপিকে ধ্বংস করতে দলের ভেতরে এজেন্ট ঢোকানো হয়েছে বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের কর্মশালায় যুক্ত হয়ে এমন দাবি করেন তিনি। বলেন, বিএনপির জনপ্রিয়তাকে অনেকেই ঈর্ষান্বিত করে। অতীতের যে কোনো সময় থেকে আগামী জাতীয় নির্বাচন কঠিন হবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে প্রশিক্ষণে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। একযোগে ঢাকা, গাজীপুর আর নারায়ণগঞ্জে চলে দিনব্যাপী এই কর্মসূচি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেন দিক নির্দেশনামূলক বক্তব্য। বলেন, রাতের ভোটে বিশ্বাসী নয় বিএনপি। অতীতের তুলনায় আগামী নির্বাচন কঠিন হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা কিন্তু সবসময় বলেছি আমি নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইবো। এটা লুকোচাপার কোনো ব্যাপার না, এটা নর্মাল সিম্পল। জনগণের সমর্থন আমরা পাবো, বেশি পেলে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটাই হবে। ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে যারা দলের সুনাম নষ্ট করছে তাদের প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচার পালিয়ে গিয়ে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেককে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সরকারের। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা বেশি থাকায় যে কোনো মূল্যে সেই সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তারেক রহমান। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, তারা উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে নীলফামারী সৈয়দপুর 5 স্টার মাঠে মহান বিজয় দিবস ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে কথা বলেন তিনি। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। আমরা রাজনৈতিক বিভাজন এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকি, তাহলে এমন
যে কোনো পরাশক্তি হোক না কেন, মোদির মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানতো না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি আরও বলেন, সরকারের কাছে তথ্য থাকলে তাকে গ্রেপ্তার করা হতো। এদিকে গণঅভ্যুত্থানের 3 মাস পর ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল, আমরা তো জানি না। আমরা যদি তাদের জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তাদের ধরে ফেলতাম। দেশে ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। 9টি মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানে নামল দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং রেহানা কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধেও একই সঙ্গে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের 4 মাস পর আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। মঙ্গলবার সংস্থাটির নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন শেখ হাসিনা এবং তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে আলাদাভাবে 2টি নথিতে অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দেয়। দুদকের নথি থেকে জানা যায়, রাজনৈতিক দল এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ রূপপুর পারমাণবিক প্রকল্পে 59,000 কোটি টাকার অনিয়ম, দুর্নীতি এবং মানি লন্ডারিং হয়েছে উল্লেখ করে অনুসন্ধানের জন্য আবেদন করেন। দুদক জানায়, তার আবেদন যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লৌপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সরকারের আশ্রয়ন প্রকল্প, বেজা ব্যবসা সহ 9টি প্রকল্পে 21,000 কোটি টাকার অনিয়ম, দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানান দুদক মহাপরিচালক। 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেন এবং 18 কোটি টাকা জ্ঞাত আয়ের বাইরে সম্পদের তথ্য দিয়ে মামলা করে দুদক। 1251 কোটি 25,33,778 টাকা লেনদেনের, অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। এদিকে 41 কোটি টাকা অবৈধ সম্পদ পাওয়ায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, তার স্ত্রী শিরিন আক্তার এবং ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্বার্থসংশ্লিষ্ট 41টি অ্যাকাউন্টে 113 কোটি টাকা জমা এবং 97 কোটি টাকা সন্দেহজনক উত্তোলনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা করে দুদক। পাশাপাশি নওফেল এবং তার স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের নামে প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে সংস্থাটি এবং এই মামলাটিও রুজু করা হয়েছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।
সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। পরীক্ষা ছাড়া পদোন্নতি পাবেন না কোনো উপ ও যুগ্ম সচিব, এমন সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে কমিশন। সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান জনপ্রশাসনের সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং সদস্য সচিব মোখলেসুর রহমান। তারা বলেন, পরীক্ষা ছাড়া আর কেউ পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে, ৭০ নম্বর না পেলে পদোন্নতি হবে না। শুধু উপসচিব ও যুগ্ম সচিব এই দুই পর্যায়ে হবে। এরপরের পর্যায়ে সরাসরি পদোন্নতি দিতে পারবে সরকার। পোশাক খাতে শ্রমিক অসন্তোষের বড় কারণ বকেয়া বেতন আর বেকার সমস্যা, এমনটাই মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। বলেন, অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকরাই কারখানার গেটে আন্দোলন করছেন। রাজধানীর গুলশানে সিপিডি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় পিছিয়ে পড়া তরুণীদের কাজের সুযোগ নিশ্চিত করতে জেলাভিত্তিক নীতি তৈরির তাগিদ দেন গবেষকরা। শেখ হাসিনার পতনের পরপর নানা দাবিতে উত্তাল হয় পোশাক কারখানাগুলো। সে সময় ঘটে ভাঙচুর ও প্রাণহানির ঘটনাও। শ্রম সংস্কার কমিশন বলছে, এসব আন্দোলনের মূলে বকেয়া বেতন ও কারখানা অটোমেশনে চাকরি হারানোদের ক্ষোভ। একটা বড় কারণ হচ্ছে এই প্রথম বেকার শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কিন্তু আপনার আন্দোলন করেছে যে আমাদের চাকরি দিতে হবে। এবং খেয়াল রাখবেন, এই যে শিল্পাঞ্চলগুলো, ওখানে কিন্তু এই বেকার শ্রমিকরা মানে ওই কোনো না কোনো কারখানা থেকে ঝরে পড়া শ্রমিক। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে যন্ত্রের ব্যবহার বাড়ানোকে উৎসাহিত করলেও এতে চাকরি হারানোদের কি হবে তা নিয়ে কোনো পরিকল্পনা ছিল না বলেও জানান কমিশন প্রধান। অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে। অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রি কি সরকারকে জানিয়েছে কিনা, তারা বললো না, এরকম কোনো ইনবিল্ড সিস্টেম নেই। এর আগে কিশোরগঞ্জ জেলার নারীদের শিক্ষা ও কাজের সুযোগ নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে সিপিডি। দেখা যায়, জেলার ৩৮% নারী উচ্চ মাধ্যমিক শিক্ষা বঞ্চিত, ৫৩% নারী কাজের সুযোগ পায় না। গবেষকরা বলেন, জাতীয় নীতি ঢালাওভাবে তৈরির কারণে জেলাভিত্তিক তরুণীদের তা কোনো উপকারে আসে না। এক এক উপজেলার বাস্তবতা এক এক রকম। এই যে লোকেশন স্পেসিফিক ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, এই জিনিসটা অনেক সময় ন্যাশনাল লেভেলে আমরা যখন প্রোগ্রাম ডেভেলপ করি ওইটি মাথায় রাখা যায় না। টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে নারীদের জন্য কার্যকর নীতি নেয়ার তাগিদ দেন বক্তারা। ওই গড়ের মধ্যে আবদ্ধ হয়ে যাই, এভারেজে চলে যাই, ওই লোকেশন ধরে ওইভাবে আসে না। অষ্টগ্রামের চিত্র আর 20 গ্রামের চরের চিত্র হয়তো ডিফারেন্ট হবে। শ্রম পরিবেশ ও শ্রমিকের জীবন মান উন্নয়নে সবার জন্য মানসম্মত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা। বাবা মা তাদের বিয়ে নিয়ে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার স্লোগানে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব। বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ ও মনসুর আলম। এরপর বের করা হয় বিজয় র্যালি। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজয় উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ ও আহ্বায়ক সুবিমল পাল পান্না। এর আগে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশ নেয় শতাধিক শিশু কিশোর। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি সংবাদে। এ পর্যায়ে জানাবো মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে শীতের গল্প। পৌষের শুরুতে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ, প্রভাব পড়ছে জনজীবনে। টানা 5 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। জেলার সর্বনিম্ন তাপমাত্রার পঞ্চগড়ে 9.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হালকা কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে মানুষের দুর্ভোগ। কুয়াশায় ঢাকা পড়ছে জেলার পথঘাট। উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের শীতের তীব্রতা বেড়েছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় জনজীবনে এর প্রভাব স্পষ্ট। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন পড়েছেন বিপাকে। এছাড়া কুড়িগ্রাম নীলফামারীতে শীতের কারণে সকালে সড়কে মানুষের যান চলাচল কম।
আগামী দিনগুলোতে শীত আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। জীবিকার সন্ধানে শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেড়েছে শ্রমজীবী ও দিনমজুররা। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। খেলার খবর, 2025 সালের বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের পরিবর্তিত ক্যালেন্ডার চূড়ান্ত করল সাফ, যেখানে স্থগিত হওয়া অনূর্ধ্ব 20 নারী সাফের আসর ঢাকায় বসবে 1 জুলাই, চলবে 11 জুলাই পর্যন্ত। সব ঠিক থাকলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হবে পুরো টুর্নামেন্ট, আশা সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হিলালের। অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে 3 ডিসেম্বর ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। সকালে অনুশীলন সেশন হলেও ওই দিন বিকেলেই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসে সাফ থেকে। সাফের বয়সভিত্তিক আসরগুলো করা হয় এএফসি প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে, তাই এএফসির সূচিতে পরিবর্তনের সাথে সাথে স্থগিত করা হয় সাফের সূচিও। এখন এএফসির সূচি চূড়ান্ত হওয়ায় বদলে গেল সাফের শিডিউলও। ওমেন্স আন্ডার 20 তখন ছিল হলো মার্চে হওয়ার কথা ছিল এফসির, সেই হিসাবে আমরা ফেব্রুয়ারিতে রেখেছিলাম, কিন্তু এখন সেটা তারা নিয়ে গেছে অগস্টে, এই জন্য আমরা আবার জুলাইতে আমরা করছি। এরকমভাবে প্রত্যেকটা টুর্নামেন্টেরই কিছু চেঞ্জেস আসছে। পরিবর্তিত সূচিতে পুরুষদের অনূর্ধ্ব 19 সাফ 8 থেকে 18 মে ভারতে, অনূর্ধ্ব 17 নারী ও পুরুষ সাফ যথাক্রমে 14 সেপ্টেম্বর এবং 17 অক্টোবর থেকে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। 6 থেকে 19 নভেম্বর নারী ক্লাব কাপ অথবা অনূর্ধ্ব 23 টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাফের বৈঠকে। 11 ফেব্রুয়ারি থেকে ঢাকায় অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কাও ছিল বেশ, তবে এখন সে শঙ্কা কেটে গেল। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই বসবে এই আসর। 17 হয়নি, আন্ডার 17 উমেন্সেরও হয়নি, দুটো হয়নি এখনো। আমরা এখন মানে ফাইনাল করছি না, কারণ এই ক্যালেন্ডারটার জন্য ওয়েট করতেছিলাম। আমরা যেটা করেছি, আমার মনে হয় এনাফ টাইম পাবে, প্রিপারেশন টাইম ওরা এনাফ পাবে। ওরা প্রিপারেশন টাইমটা ওদেরটা ওরা বুঝে নেবে যে কতদিন দরকার, তাদের কোচের সাথে আলাপ করে এরকম হওয়ার কথা। যদিও ছুটিতে থাকা লাল সবুজের কোচের মেয়াদ শেষ হবে এ মাসেই, তবুও বিলেত থেকে তার পাঠানোর ট্রেনিং শিডিউলেই চলছে আফিদা সাগরিকাদের অনুশীলন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।